আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে থার্ড ইয়ারের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সাবজেক্টের অবস পার্টটা। কামরুন নাহার, আপনি আসলে কোন ইয়ারে ভর্তি হয়েছেন? আমি থার্ড ইয়ারে ভর্তি হয়েছি। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনি আমার গত ক্লাসে সেকেন্ড ইয়ারের ক্লাসে ছিলেন, এজন্য জিজ্ঞেস করলাম, নাকি এক নামও হতে পারে দুইজনের। বায়োকেমিক ক্লাসে ছিলেন কি আপনি? জি না ম্যাম। ও আচ্ছা, তাহলে অন্য একজন কামরুন নাহার ছিলেন। ঠিক আছে। কোন কলেজে পড়ছেন আপনি? আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আচ্ছা, ঠিক আছে। আমিও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকেই পাশ করেছি। প্রথমে ডিপ্লোমা, তারপর বিএইচএমএস। আপনাদের তো পিঠা উৎসব হলো, তাই না? হলো কিন্তু যাই নাই কলেজে, যাওয়া আচ্ছা হয় না। আচ্ছা, আপাতত বাচ্চা আমরা দুইজনেই শুরু করি, তারপরে আরো জয়েন করবেন আমি জানি, একটু দেরি হচ্ছে আর কি। ম্যাম, ঠিক আজকে আছে। আমাদের মেটেরিয়া মেডিকেল ক্লাস ছিল না? আচ্ছা, আমাদের সাবজেক্টটা হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। না, রুটিন অনুযায়ী তো আজকে মেটেরিয়া মেডিকেল ছিল, ওই জন্য বলছি। ও আচ্ছা, আমার রুটিন অনুযায়ী অবশ্য ক্লাসটা গতকালকে ছিল, কিন্তু আমার একটা সমস্যার কারণে আমি গতকালকে ক্লাসটা নিতে পারিনি, সেটা আজকে শিফট করা হয়েছে। এভাবে আপনারা রুটিনে প্রত্যেক বুধবারে পাবেন একদিন, মানে এক বুধবারে হবে গাইনির ক্লাস, আরেক বুধবারে হবে অবসের ক্লাস। গাইনি পার্টটা নেবেন আপনাদের সজীব স্যার, আর অবস পার্টটা নিচ্ছি আমি। অবসের আমাদের আরেকটা ক্লাস হয়েছে, গত ক্লাসে কি ছিলেন আপনি? জি ছিলাম। থ্যাংক ইউ। আমি গ্রুপে তো হোমওয়ার্ক দিয়েছিলাম গতকাল। গ্রুপে দিয়েছিলেন? জি জি। আমি তো মিস করেছি তাহলে। আচ্ছা, আমি তাহলে দেখবো। জি ওকে। আছে। জি। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করছি। আহ, আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আছি আপনাদের সাথে। ডক্টর মাবিয়া জেসমিন আমার নাম, বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল ওভুলেশন। ঠিক আছে। খুব প্রয়োজনীয়, খুব কমন টপিক, এবং খুব দরকারি একটা টপিক। গত ক্লাসে আমরা পড়েছি অবসের সংজ্ঞা আর হোমিওপ্যাথির সাথে এর সম্পর্ক, মনে আছে কি আপনার? জি, মোটামুটি মানে কেন আমরা এটা পড়বো, এর প্রয়োজনীয়তা কি সেটা। প্রয়োজনীয়তা কিংবা হোমিওপ্যাথির সাথে এর সম্পর্ক একই কথা। আচ্ছা, আহ অবসের সংজ্ঞাটা কি পড়েছিলাম বলতে পারবেন কি আপু একটুখানি? গর্ভধারণ, উম, আহ, প্রসাব, এবং প্রসাবের পরবর্তী হুম। সময় পর্যন্ত স্বাভাবিক পরিচর্যা, মানে নবজাতকের এবং প্রসূতির স্বাভাবিক পরিচর্যা ও সমস্যার আলোচনা করা হয় এই অফিসে। হ্যাঁ, অনেক সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। অবস্টেট্রিক হচ্ছে এমন একটি বিদ্যা যাতে গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং তাৎক্ষণিক প্রসবোত্তর সময়কালে, ঠিক আছে, এখানে তিনটা জিনিস: গর্ভাবস্থা, প্রসবের সময় এবং তাৎক্ষণিক প্রসবোত্তর সময়কালে মা এবং ভ্রূণের সাথে সম্পর্কিত। গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং তাৎক্ষণিক প্রসবোত্তর সময়কালে মা এবং ভ্রূণের, এই তিনটা অবস্থায় ভ্রূণেরও, মনে করেন যে যখন ডেলিভারি হয়ে যায় তখন তো সে আর ভ্রূণ থাকে না, তখন নবজাতকেরও প্রসবোত্তর সময়কালে যে যত্নটা, সেটাও আমরা, এই যে 40 দিন আমরা ধরি না, যে বা ডেলিভারির পরে 40 দিন, এই এই 40 দিনও এটার মধ্যে অ্যাড। ঠিক আছে। এর মধ্যে বাচ্চার এবং মায়ের যত্নও থাকবে। হুম। একদম গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসবের সময়, প্রসবের পর, এই তিনটা জায়গায় মা এবং বাচ্চা। ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অবসের বিষয়, এটাই অবসের সংজ্ঞা।
আর আজকে আমরা পড়বো মেনস্ট্রুয়াল সাইকেল এবং ওভুলেশন, এই দুইটা জিনিস। ঠিক আছে, লক্ষ্য করবেন আপু, মনোযোগ দিয়ে পড়লে এই যে আপনি যেমন গত ক্লাসেরটা বলতে পেরেছেন, এরকম মাথায় ঢুকে যাবে, একেবারে মনের মধ্যে গেঁথে যাবে। আর যেহেতু ডাক্তার হবেন সেই স্বপ্ন নিয়ে লেখাপড়া করছেন, এই টাইপের রোগী তো পাবেন। মহিলা ডাক্তাররা তো মহিলা রোগী পায় বেশি, তাই না? কিংবা অনেক মহিলা ডাক্তারই আছে, যেমন আমিও, মানে পুরুষ রোগী দেখি না, মহিলা রোগী এবং বাচ্চা রোগী। তো এগুলি আমাদের কর্মজীবনের জন্যও দরকার, পরীক্ষা পাশের জন্যও দরকার, তাই না? তো আমরা মেনস্ট্রুয়াল জি সাইকেল জি। শুরু করি। হ্যাঁ আপু, কিছু বলবেন, বলেন। না না, আপনার কথার দিলাম, রেসপন্স করলাম। জি, আচ্ছা। তো মেনস্ট্রুয়াল সাইকেল আমরা জানি, মেয়েরা যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, সাধারণত 9 থেকে 11 বছর বয়সে পিরিয়ড শুরু হয়। ঠিক আছে, ফার্স্ট যখন পিরিয়ড হয় এটার একটা নাম আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে মেনার্কি। এবং এই প্রক্রিয়া, এই যে পিরিয়ডটা হয় তার প্রতি মাসে 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 মাসে, হ্যাঁ, এই প্রক্রিয়াটা কত দিন পর্যন্ত চলে? আমাদের বাংলাদেশের আবহাওয়ায় 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক চলতে পারে। এই সময় পর্যন্ত মেয়েদের পিরিয়ডটা চলে, তারপর একটা সময় গিয়ে এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে বন্ধ হয়ে যায় এটাকে বলে মেনোপজ। ঠিক আছে, তো এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা আমাদের জীবন থেকে শেখা। হ্যাঁ, তো এখানে আমরা ডেফিনেশনটাতে আসি। The menstrual cycle is a natural process. It is a complex cycle concerned by female, controlled by female hormones that cause regular bleeding. Okay, regular bleeding যেটাকে পিরিয়ড বলা হচ্ছে। আবার বলি, দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইজ এ ন্যাচারাল প্রসেস, এটা স্বাভাবিক প্রাকৃতিক একটা অবস্থা। হ্যাঁ, ইট ইজ এ কমপ্লেক্স সাইকেল controlled by female hormones that cause regular bleeding. কন্ট্রোল করে কে? ফিমেল কিছু হরমোন আছে, এই হরমোনরা একে কন্ট্রোল করে, আবার এর কারণেই রেগুলার একটা ব্লিডিং হয়। ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেহেতু আপনি আর আমি আছি এখন পর্যন্ত, তাহলে আমরা গল্প করতে করতেই পড়বো। জি ঠিক ম্যাম। আছে না? জি জি। The menstrual cycle is a natural process. It is a complex cycle controlled by female hormones that cause regular bleeding. ঠিক আছে, আপনি একবার বলেন। The menstruation cycle is a natural process. It is a complex cycle controlled by female hormone that cause regular bleeding হ্যাঁ, পিরিয়ড। process. ওকে, বুঝতে পেরেছেন তো এটা, তাই না? জি জি। হ্যাঁ, এখন যেহেতু এটা বলা হয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল, হ্যাঁ, একটা সাইকেল মানে একটা চক্র। ঠিক আছে, এই যে ডান দিকের ছবিটাতে একটা চক্র দেখা যাচ্ছে না? হুম, মানে সারাটা মাসই একটা চক্র। সাধারণত পিরিয়ডটা কতদিন পর পর হয়? নর্মাল হচ্ছে 28 দিন পর পর হয়। ঠিক আছে, এই যে 28 দিন পর পর আবার সে ঘুরে আসতেছে, এটাই কিন্তু একটা চক্র কিংবা একটা সাইকেল। ঠিক আছে, এই 28 দিনের চক্রটা এখন আমরা পড়বো। এটাকে আপনাদের বইয়ের ভাষায় যে বলা হয় যে মাসিকের ধাপ সমূহ। ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বলি, ঋতুচক্রের ধাপ সমূহ লিখো কিংবা ঋতুচক্র কি, এর ধাপ সমূহ আলোচনা করো, এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। 2018, 2019-এ এসেছে। হুম, ঋতুচক্রের ধাপ সমূহ আলোচনা করো। ঠিক আছে,
এখন আমরা তাহলে ধাপ সমূহতে যাই। হ্যাঁ, এখানে আমরা দুটা নতুন শব্দ শিখেছি, মেনার্কি এবং মেনোপজ। এই দুইটা নতুন শব্দ মনে রাখতে হবে, ঠিক আছে? ফার্স্ট পিরিয়ডটাকে বলা হচ্ছে মেনার্কি, একদম যখন একটা বাচ্চার কারো 9 বছরে, কারো 10 বছরে, কারো 11 বছরে, 9 থেকে 11 এখনকার জন্য এটা নর্মাল। এই সময় যখন একদম প্রথম পিরিয়ড শুরু হলো সেটা হচ্ছে মেনার্কি। আর যখন তার 40 হোক, 45 হোক, 50, 40 থেকে 50, মূলত অনেকে 55 পর্যন্তও যায়, যখন এই প্রক্রিয়াটা, এই সাইকেলটা বন্ধ হয়ে যায়, সেইটার নাম হচ্ছে মেনোপজ। ঠিক আছে আপু? এখন আমরা আসি সাইকেলে, মেনস্ট্রুয়াল সাইকেল। এটার 4টা ফেজ আছে, 4টা ফেজ কিংবা 4টা ধাপ কিংবা 4টা পর্ব আমরা বলতে পারি, ঠিক আছে? 4টা ফেজ কি কি? মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটেয়াল ফেজ। ঠিক আছে, আমি আবার বলছি, মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটেয়াল ফেজ। আজকে আমরা এমন ভাবে এই সাইকেলটা পড়বো যেন আমাদের ভবিষ্যতে এটা আর পড়তে না হয়, এবং আমরা যেন আরেকজনকে বুঝায় বলতে পারি, ঠিক আছে নাকি? জি ম্যাম, ঠিক আছে। হ্যাঁ আপু, এখন একটু বলেন তো এই 4টা ফেজের নাম বলেন। মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটাল ফেজ। লুটাল ফেজ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মেনস্ট্রুয়াল, আর এর উচ্চারণটা একটুখানি আসবে, মেনস্ট্রুয়াল ফেজ। আবার বলেন আপু প্লিজ। মেনস্ট্রুয়াল ফেজ। জি, মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটাল ফেজ। এই 4টা ফেজ কিংবা ধাপ, এই 4টা ধাপ আমরা পড়বো এই 28 দিনের, ঠিক আছে? যে 28 দিন পর পর আমাদের চক্রটা ঘুরে আসতেছে। আপনি যেখানে না বুঝবেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি। মেনস্ট্রুয়াল ফেজ থেকে আমরা শুরু করি, ঠিক আছে? মেনস্ট্রুয়াল ফেজটা কি? এটা একদম নর্মাল কথা, এই যে আমাদের পিরিয়ড হচ্ছে সেটাই মেনস্ট্রুয়াল ফেজ, ঠিক আছে? জি। সংজ্ঞাতে যাই আমরা। পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে 5ম দিন পর্যন্ত এর সময়কাল। এ সময় ব্লিডিং হয়, ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়াম, ব্লাড ভেসেল, এখানে ভুল আছে বানানটা, ব্লাড ভেসেল, আনফার্টিলাইজড ওভাম ইত্যাদি বের হয়ে যায়। আমরা তো জানি পিরিয়ড যখন হয় আমাদের, ওই রক্তের সাথে কি থাকে, ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়ামটা যায়, ইউটেরাসের একদম উপরের লেয়ারটা হচ্ছে, মানে ভিতরের দিকের লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেটা পুরোটা চলে যায়। এর মধ্যে যতগুলি ব্লাড ভেসেল থাকে সেগুলি চলে যায়, এবং এর মধ্যে একটা আনফার্টিলাইজড ওভাম, একটা ডিম্বাণু থাকে, যেটা ফার্টিলাইজড হয় না। যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে তার পিরিয়ড হয় না। যখন একজন মেয়ে কনসিভ করে তখন তো তার পিরিয়ড বন্ধ থাকে, এটা তো আমরা নর্মালি জানি, তাই না? যদি ডিম্বাণুটা ফার্টিলাইজড হয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ড হয় না। তাহলে যখন এটা আনফার্টিলাইজড অবস্থায় আসে জরায়ুতে, তখনই তার পিরিয়ড হয়। হ্যাঁ, তারপরেই আর কি পিরিয়ডটা হয়। তাহলে পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে 5ম দিন পর্যন্ত যেই ধাপটা, এই 5 দিনের ধাপটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। এটা কারো কারো পিরিয়ড 7 দিন থাকে, 7 দিন হইতে পারে। হ্যাঁ, কারো কারো 10 দিন থাকে, 10 দিন হইতে পারে, ঠিক আছে? কিন্তু নর্মাল এটা আমরা জানবো যে 1 থেকে 5 দিন পিরিয়ড যে সময়টা হয়, যে সময়টা ব্লিডিং হয়, সেই সময়টাই হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেখানে ইউটেরাস থেকে এন্ডোমেট্রিয়ামটা যাচ্ছে, ব্লাড ভেসেল যাচ্ছে, আনফার্টিলাইজড ওভামটা চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন কি আপনারা? জি জি ম্যাম। আমাদের সাথে আরেকজন জয়েন করেছেন, আব্দুস সালাম সাহেব। সালাম সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু দেরি হয়ে গিয়েছে আপনার। আপনি কি 3rd ইয়ারেরই না স্টুডেন্ট? জি, আমরা তো 9টাতে ক্লাস হওয়ার কথা, আমি তো আজকে এই মনে করছি 9টাতে হবে। আর আজকে তো আমাদের
এটা এই ক্লাসটা অবশ্য গতকালকে ছিল। আচ্ছা, এটা গতকালকে আপনাদের কাছে ছিল, কোনো হ্যাঁ, নোটিশ কেন মনে পৌঁছায় হয়ে নাই? গেছে? জি, এটা আজকে আমাদের মেডিক হওয়ার কথা, এই ক্লাসটা ছিল গতকাল, এখানে ওনারা একটু এলোমেলো করে ফেলছে, তো এই জন্য না, এটা সমস্যা হয়েছে। আসলে গতকালকে আমার ক্লাসটা হওয়ার কথা ছিল। এটা আমার একটা জরুরি সমস্যার কারণে এটা আমি আজকে পোস্টপোন করেছি। আর এটা আসলে আপনাদেরকে জানাই দেওয়ার একটা ব্যবস্থা করব আমি। আহ, কথা বলবো এই বিষয়ে একটু কখনো কখনো আপনাদেরও সমস্যা থাকতে পারে, আমাদেরও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য তো ক্লাসটা রেকর্ডিং থাকবে। যে কেউ উপস্থিত না হতে পারলে পরের দিনই আপনারা দেখতে পারবেন, কিংবা যে কোনো সময় দেখতে পারবেন। কিন্তু আমাদের যদি কোনো একটা সমস্যা হয় তাহলে তো ক্লাসটা আরেকদিন নিতে হবে, তাই না? জি জি আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম অবসের সংজ্ঞা মূলত এবং হোমিওপ্যাথির সাথে এর সম্পর্ক, কিংবা কেন আমরা অবস পড়ব, পাঠের প্রয়োজনীয়তাটা। আজকে আমরা শুরু করেছি, মানে আপনাকে একটু টাচ দিয়ে যাচ্ছি, তাই না? আমরা আজকে শুরু করেছি মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে? সাইকেল মানে হচ্ছে একটা চক্র। আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে সাইকেল মানে হচ্ছে এই যে একটা চক্র। হ্যাঁ, যে আমাদের যে পিরিয়ডটা হয় সেই প্রথম দিন থেকে আবার 28 দিন পরে নর্মালি একজন মেয়ের কিংবা একজন মহিলার পিরিয়ড হয়। সেই 28 দিনের যে একটা চক্র আছে, এর মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কিভাবে হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ, স্বাভাবিকটা আজকে আমরা জানবো। যখনই আমরা একটা রোগ করতে যাব কিংবা অস্বাভাবিকতা জানতে যাব, তার প্রথমেই আমাদেরকে স্বাভাবিক কি জিনিসটা এটা বুঝতে হবে, তাই না? হ্যাঁ, আমরা একটা মানুষ সবসময় জানি যে আমাদের দুইটা হাত। কারো যদি তিনটা হাত হয় তাহলে আমরা বলবো সে অস্বাভাবিক। কারো যদি একটা হাত হয়, মানে নর্মাল একদম, একদম নর্মাল কথা বললাম, তাহলে আমরা বলবো অস্বাভাবিক, তাই না? কিন্তু অস্বাভাবিক যে বলবো কারণ আমরা জানি যে দুইটা হাত স্বাভাবিক, তাই না? প্রথমেই আমাদের অবশ্যই স্বাভাবিকটা জানতে হবে, যেটা নর্মাল, যেটা ন্যাচারাল, যেটা প্রকৃতিগত, সেটা জানতে হবে। তারপর আমরা ডিজিজে যাব, অস্বাভাবিকটা জানবো এবং সেটা ট্রিটমেন্টে যাব, তাই না? মেনস্ট্রুয়াল সাইকেলের ডেফিনেশনে আমরা পড়েছি, দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইজ এ ন্যাচারাল প্রসেস। It is a complex cycle controlled by female hormones that cause regular bleeding. ঠিক আছে? তার মানে কিছু ফিমেল হরমোন আছে, ফিমেল হরমোন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন, এই হরমোনগুলি কিন্তু ছেলেদের থাকে না, ফিমেল হরমোন, যেটার কারণে এই রেগুলার ব্লিডিংটা হয় এবং এই সাইকেলটা চলে। আমরা এই হরমোনগুলো সম্পর্কেও আজকে জানবো এই ক্লাসে। ঠিক আছে? আজকাল আপনারা অনেক মেয়েদেরকে দেখবেন হরমোনাল প্রবলেম, অনেক কারণেই হয় এটা। তো আমরা নর্মাল হরমোন সম্পর্কেও এই মেনস্ট্রুয়াল সাইকেল ক্লাসটাতে জানবো। ঠিক আছে? আমরা ফার্স্ট ফেজে ছিলাম, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের 4টা ধাপ আছে। এই যে আমরা 28 দিনের সাইকেলটা পড়বো, এর মধ্যে 4টা ধাপ আছে, মানে 4 ভাগ করে পড়বো। ভাগগুলো কি কি? মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটাল ফেজ। ঠিক আছে? আমি আবার বলছি, মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ, লুটাল ফেজ। সালাম সাহেব, আপনি কি বুঝতে জি পেরেছেন? তাহলে আমাকে একটু ধাপগুলির নামগুলি বলেন প্লিজ। শুনতে জি The menstrual cycle has 4 phases: হ্যাঁ, হ্যাঁ, menstrual phase, follicular phase, ovulatory phase, luteal লুটাল phase, লুটাল luteal লুটাল। phase. থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এই 4টা ধাপে যাই। প্রথম ধাপটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। এটা নর্মালি পিরিয়ড যেটা হয় সেটাই, যেই 5 দিন 7 দিন 10 দিন পিরিয়ড থাকে সেই সময়টাই হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে?
এখন তারপর আমরা পরবর্তী ধাপে যাই। ফলিকুলার ফেজ, লক্ষ্য করেন আমি বলছি, আপনারা না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নাই। মেনস্ট্রুয়াল সাইকেল বুঝতে হলে আমাদের শুধুমাত্র ইউটেরাসের পরিবর্তন সম্পর্কে জানলে হবে না, ওভারিয়ান সাইকেল সম্পর্কেও জানতে হবে। আচ্ছা, আমরা কি ওভারি, ইউটেরাস এগুলি সম্পর্কে পড়েছি অ্যানাটমিতে কিংবা গাইনোকোলজিতে? অ্যানাটমি তো আপনারা পড়ে আসছেন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, তাহলে একটা আমাদের থাকে ইউটেরাস, জরায়ু বাংলাতে বলে, এর দুই পাশে দুইটা ওভারি থাকে, এটা তো আমরা জানি, তাই না? দুইটা ফ্যালোপিয়ান টিউব থাকে। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবের সাথেই ওভারিটা থাকে, ইউটেরাসের সাথে ফ্যালোপিয়ান টিউব। একটা ছবি দেখাইতে পারলে ভালো হতো, তাই না? এই যে এটা, এই যে ইউটেরাসটা, এটা, তারপর ফ্যালোপিয়ান টিউব, তারপরে এই যে এটা ওভারি, এক পাশটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি আপনাদের এখানে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই একটা ইউটেরাস থাকে আমাদের, ফ্যালোপিয়ান টিউব থাকে দুইটা দুই পাশে, এবং দুই পাশে দুইটা ওভারি থাকে। হ্যাঁ, তো আমরা কি পড়লাম এখানে? মেনস্ট্রুয়াল সাইকেল যদি আমরা বুঝতে চাই তাহলে শুধু ইউটেরাসের পরিবর্তনটা জানলে হবে না, সাথে ওভারিতে কিছু পরিবর্তন হয়, ওটাও একটা সাইকেল আছে, ওভারিয়ান সাইকেল, ওটা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমরা জানি ওভারিতে কি থাকে, ফলিকল থাকে, এটা নর্মাল, ওভারিতে অনেকগুলি ছোট 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 ফলিকল থাকে, ঠিক আছে, সবসময়ই থাকে। পিটুইটারি গ্রন্থি থেকে একটি হরমোন নিঃসৃত হয় যার নাম FSH, অথবা পুরোটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে, আমাদের ব্রেনের যে পিটুইটারি গ্রন্থি আছে ব্রেনের পিছন দিকে, সেখান থেকে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো আমরা নাম শুনেই বুঝতে পারছি ওর কাজ কি, ফলিকুল গুলোকে স্টিমুলেটিং করা, মানে শক্তিশালী করা। ঠিক আছে, তারা এই ফলিকুলার ফেজে এই হরমোনটা নিঃসৃত হয়, আগে পরে না। ঠিক আছে, ফলিকুলার ফেজটা আপনার যখন আসবে, মেনস্ট্রুয়াল ফেজটা শেষ হয়ে, তখন পিটুইটারি গ্ল্যান্ড একটা হরমোন নিঃসৃত করবে, FSH। ঠিক আছে, এর কাজ হচ্ছে ফলিকুল গুলোকে পূর্ণতা দেওয়া। ফলিকুল গুলো প্রথমে প্রাইমারি ফলিকল, তারপর সেকেন্ডারি ফলিকল, আস্তে আস্তে পূর্ণতা প্রাপ্ত হয়ে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। ওভারি থেকে ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়, এই সময় এসে ওভারি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। ফলিকুলার ফেজ 5ম দিন থেকে 10ম দিন পর্যন্ত থাকে নরমালি। হ্যাঁ, এই সময় ইস্ট্রোজেনের প্রভাবে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের স্তর বৃদ্ধি হতে থাকে প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, আমি আবার বলি, আমরা কি জানলাম? ফলিকুলার ফেজটা শুরু হচ্ছে, মেনস্ট্রুয়াল ফেজ শেষ হলো যখন, তারপর থেকেই ফলিকুলার ফেজের শুরু। তখন কি হবে? পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হবে যার নাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটাকে সংক্ষেপে FSH বলে। এই হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে এটা কোথায় যাবে? ফলিকুলগুলোকে পূর্ণতা দিবে ওভারিতে। ঠিক আছে, আবার ওভারি থেকে একটা হরমোন নিঃসৃত হবে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। সেটা কি করবে আপনার ইউটেরাসে, ইউটেরাসে এটা এন্ডোমেট্রিয়াম স্তরটা যে থাকবে সেটাকে বৃদ্ধি করতে থাকবে। ঠিক আছে, এখানে আমরা দুইটা হরমোন পেলাম, একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা পিটুইটারি গ্রন্থি থেকে আসতেছে, এবং সে কি করতেছে, সে হচ্ছে ফলিকল গুলোকে, মানে ওভারিতে ফলিকল গুলোকে সে স্টিমুলেটিং করতেছে। ওকে, আরেকটা হরমোন ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনটা কোত্থেকে আসছে? ওভারি থেকে আসতেছে, এসে সে কি কাজ করছে? ইউটেরাসে গিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম স্তরটাকে বৃদ্ধি করতে থাকতেছে, এটাই ওর কাজ। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা পরের ফেজে যাব। জি ম্যাডাম। জি স্যার, তাহলে আমরা পরের স্টেজে যাই। হ্যাঁ,
তারপরের স্টেজটা হচ্ছে আমাদের ওভুলেটরি ফেজ। ওভুলেটরি ফেজ, ঠিক আছে। এই সময় কি হচ্ছে, এই সময় ইস্ট্রোজেন মেট্রিয়ামকে আরো সমৃদ্ধ করতে থাকে, এবং এই ফেজের শেষের দিকে কি হয়, ওভুলেশন হয়। ওভুলেশন জিনিসটা কি, ওভারিতে যদি আমরা তাকাই তাহলে কি দেখব, ফলিকুলার ফেজের শেষে গ্রাফিয়ান ফলিকল সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়, ঠিক আছে। একটা ডিম্বাণু পরিপক্ক হয়, কোনো মাসে আমাদের ডান ডিম ওভারি থেকে হয়, আবার তারপরের মাসে বাম ওভারি থেকে, আবার পরের মাসে ডান ওভারি থেকে, নর্মালি এরকমই চলে, ঠিক আছে। একটা একটা গ্রাফিয়ান ফলিকল সেকেন্ডারি ওসাইটে পরিণত হবে, যার মধ্যে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। এই সেকেন্ডারি ওসাইট ডিম্বাশয়ের প্রাচীর ভেদ করে নিচে পড়বে পেরিটোনিয়াম ক্যাভিটিতে। ফ্যালোপিয়ান টিউব ডানার মতো যে অংশটা থাকে এর নাম ফিমব্রি, আঙুলের মতো, হ্যাঁ, ওটা আঙুলের মতো নড়াচড়া করতে থাকে। এই ফিমব্রি কি করবে, পেরিটোনিয়াম ক্যাভিটি থেকে ওই ওসাইটটাকে, সেকেন্ডারি ওসাইটটাকে পড়ে যেতে দেবে না, সে তাকে নিয়ে নিবে, ঠিক আছে। নিয়ে নিলে সেটা কোথায় যাবে, সেটা আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। পেরিটোনিয়াম ক্যাভিটিতে উন্মুক্ত থাকে ফিমব্রি, সেকেন্ডারি ওসাইটকে চুম্বকের মতো ফিমব্রি টেনে নেয়, এটাই ওভুলেশন। এই সেকেন্ডারি ওসাইট ফিমব্রি থেকে ইনফান্ডিবুলাম এবং তারপর অ্যাম্পুলাতে যাবে। ইনফান্ডিবুলাম এবং অ্যাম্পুলা এগুলি হচ্ছে এই যে ফ্যালোপিয়ান টিউবটারই বিভিন্ন অংশের নাম, ঠিক আছে। এই সময় দুইটা ঘটনার যে কোনো একটি ঘটতে পারে। যদি মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে তাহলে এই সেকেন্ডারি ওসাইট জাইগোটে পরিণত হবে এবং ব্লাস্টোসিস্ট হয়ে 6 থেকে 9 দিনের মধ্যে এন্ডোমেট্রিয়ামে এসে বসে যাবে। আর যদি এই ঘটনা না ঘটে তবে অ্যাম্পুলাতে ডিম্বাণুটি 36 ঘন্টা শুক্রাণুর জন্য অপেক্ষা করবে। 36 ঘন্টা পর তা এন্ডোমেট্রিয়ামে চলে যাবে এবং আনফার্টিলাইজড ওভাম হিসেবে পিরিয়ডের সাথে বের হয়ে যাবে, ঠিক আছে। কি বুঝলাম আমরা এখানে, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওভুলেশন, ঠিক আছে। এই যে গ্রাফিয়ান ফলিকলটা যে হরমোনের প্রভাবে যে এটা বড় হচ্ছিল, ঠিক আছে, এটা সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়ে গেল এই ওভুলেটরি ফেজে এসে। সেকেন্ডারি ওসাইটে পরিণত হবে যার মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। সেই সেকেন্ডারি ওসাইটটা কি করবে, ওভারির প্রাচীর ভেদ করে নিচে পড়ে যাবে না, নিচে পড়তে নিবে আর কি। আর তখনই ওই ফিমব্রি আছে না, ফিমব্রিগুলি টেনে তাকে নিয়ে নিলে সে ফ্যালোপিয়ানের টিউবের ভিতরে ঢুকে যাবে। ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ঢুকে সে সরাসরি এক্ষুনি ইউটেরাসে চলে যাবে না, সে করবে কি, এখানে 36 ঘন্টা সে অপেক্ষা করবে শুক্রাণুর জন্য। এখন 1 ঘন্টা পরেই পাক, 2 ঘন্টা পরেই পাক, যদি সে শুক্রাণু পায় 36 ঘন্টার মধ্যে 35 ঘন্টা পরেই পাক, শুক্রাণু যদি সে পায়, সে যদি ফার্টিলাইজড হয়, হ্যাঁ, তাহলে সে জাইগোটে পরিণত হবে এবং ব্লাস্টোসিস্ট হয়ে এখান থেকে 6 থেকে 9 দিনের মধ্যে এন্ডোমেট্রিয়ামে গিয়ে বসে সে তার কাজ শুরু করবে। আর যদি সে 36 ঘন্টা অপেক্ষা করে শুক্রাণুর দেখা না পায় তাহলে সে কি হবে, এন্ডোমেট্রিয়ামের সাথে সাথে চলে যাবে আনফার্টিলাইজড ওভাম হিসেবে। তার মানে সে তখন আর 36 ঘন্টা পরে যখন সে ইউটেরাসে চলে গেল তখন কিন্তু শুক্রাণু আসলেও আর সে কি হবে না, ফার্টিলাইজড হবে না, তাই না, তখন সে মৃত, আনফার্টিলাইজড ওভাম, ঠিক আছে। এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে ওভুলেশন এবং এই যে 36 ঘন্টা যে থাকে এটা অ্যাম্পুলাতে, এই জিনিসটা বুঝতে পেরেছেন? এই ফেজটা কি আমাদের বোঝা গেছে? ম্যাম এটা কততম দিনে হয়? এটা সাধারণত এর আগের ফেজটা যে আমরা পড়েছি ওটা
আর পরেই এটা শুরু হবে। হুম। 6 থেকে 9 দিনের মধ্যে না কি? না, 6 থেকে 9 দিনের মধ্যে হচ্ছে ডিম্বাণুটা ডিম্বাণুটা যখন ফার্টিলাইজড হবে তখন 6 থেকে 9 দিনের মধ্যে সে অ্যাম্পুলা থেকে ইয়েতে যাবে, ইউটেরাসে যাবে। ফলিকুলার ফেজটা থেকে 5 থেকে 10 দিন, আর এটা থাকবে আপনার 10 থেকে নিয়ে 16 দিন 17 দিন এরকম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমরা তারপরে ফেজে যাই এখন, না? তারপরে ফেজটা হচ্ছে আমাদের লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজ লুটিয়াল ফেজে কি হচ্ছে, এই যে ডান পাশের ছবিটা একটু খেয়াল করবেন, লুটিয়াল ফেজের ছবিটা দেওয়া আছে। ওভুলেশন হচ্ছে এই যে এর আগে ফলিকুলার ফেজে। ওভুলেশন যখন হয়ে গেল, এই যে গ্রাফিয়ান ফলিকলটা রয়ে গেল না, এখান থেকে তো ডিমটা শুধু বের হয়ে গেল, ঠিক আছে? বাকি অংশটা হলুদ হয়ে যায়। হলুদ হয়ে এটা কার্পাস লুটিয়াম এটার নাম হয়। ঠিক আছে? ওভুলেশনের পর ওভারিতে পিটুইটারি গ্রন্থি থেকে আর একটি হরমোন আসে, যার নাম লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, আবার আমরা হরমোনে যাচ্ছি। ওভুলেশন হয়ে গেল, এখন ওভারিতে আবার পিটুইটারি গ্রন্থি থেকে আরেকটা হরমোন আসলো, এর নাম কি? লুটিনাইজিং হরমোন। বলেন তো একজন প্লিজ। লুটিনাইজিং হরমোন। ধন্যবাদ। লুটিনাইজিং হরমোন, এই হরমোনটা কি করবে এসে, এর প্রভাবে ওভারিতে কার্পাস লুটিয়াম তৈরি হয়। এই যে হলুদ হয়ে গিয়েছে, এটাই কার্পাস লুটিয়াম। ওভারিতে কার্পাস লুটিয়াম তৈরি হলো। এই কার্পাস লুটিয়াম কি করবে জানেন? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি আমি জানতে চাইবো, আপনারা যে পারেন সে আমাকে উত্তর দেন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? নালীহীন গ্রন্থি, মানে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা। অন্তঃক্ষরা গ্রন্থি। অনেক ধন্যবাদ। অন্তঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে যেটা হরমোন নিঃসরণ করে, তাই না? এই যে, হ্যাঁ, এই যে কার্পাস লুটিয়ামটা, এটাই এখন হরমোন নিঃসরণ করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়ে গেল। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, প্রোজেস্টেরন নিঃসৃত করে। ঠিক আছে? এখানে আমরা দুইটা হরমোন পেলাম, একটা লুটিনাইজিং হরমোন আর একটা প্রোজেস্টেরন হরমোন। ঠিক আছে? লুটিনাইজিং হরমোনটা কোত্থেকে আসতেছে? ব্রেন থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে আসতেছে। কোথায়? ওভারিতে। ওভারিতে এসে কার্পাস লুটিয়ামকে সে স্টিমুলেটিং করতেছে, করে এটাকে একটা অন্তঃক্ষরা গ্রন্থি বানায় দিল। তারপরে সে কি করলো? একটা হরমোন নিঃসরণ করলো, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরন গিয়ে কি করছে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে আবার সহায়তা করতেছে। সেই যে ইস্ট্রোজেন একবার এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করলো, একটা স্তর, এটা হচ্ছে জরায়ুর একদম ভিতরের স্তর, একটা লেয়ার লেয়ার বানাচ্ছে বানাচ্ছে ব্লাড ভেসেল দিয়ে। হ্যাঁ, তো প্রজেস্টেরনের তাই কাজ, সে কি করছে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সহায়তা করছে। আবার প্রজেস্টেরন কি করে? লুটিনাইজিং হরমোন কমাতে সহায়তা করে। এই যে লুটিনাইজিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে আসতেছে, হ্যাঁ, সে কি করতেছে? কার্পাস লুটিয়ামকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বানাচ্ছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে প্রজেস্টেরন নিঃসৃত হচ্ছে। এই প্রজেস্টেরন আবার কি করছে? গিয়ে কার্পাস লুটিয়ামকেই সে লুটিনাইজিং হরমোনকে সে কমায় দিচ্ছে। তার কারণে কি হলো? কার্পাস লুটিয়াম আবার ছোট হয়ে গেল, ছোট হয়ে সে নষ্ট হয়ে গেল। কারণ সে তো তৈরি হচ্ছে লুটিনাইজিং হরমোনের কারণে। লুটিনাইজিং হরমোন পাচ্ছে না সে, সে আর প্রজেস্টেরনও সে নিঃসৃত করতে পারছে না। এটা একটা মজার ব্যাপার। ঠিক আছে? একদিক থেকে সেই জন্ম দিচ্ছে প্রজেস্টেরনকে, আবার প্রজেস্টেরন করছে কি? লুটিনাইজিং হরমোনকে কমায় দিচ্ছে, যে কারণে সেই কার্পাস লুটিয়াম আবার ছোট হয়ে যাচ্ছে।
ততদিনে এন্ডোমেট্রিয়াম 4-5 সেন্টিমিটার পুরু হয়ে যায় এবং আবার ভাঙতে শুরু করে, ফলে পিরিয়ড শুরু হয়। এটাই সাইকেল। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাডাম। জি স্যার, তাহলে আমাকে একটু বোঝান। কামরুন নাহার বলতে পারবেন কি? দেখে দেখে বলি, ওভুলেশনের পর আহ, কি হলো? আচ্ছা, আমি আবার বলি, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাক ব্যাপারটা। ওভুলেশন তো হয়ে গেল, গত ধাপেই আমাদের ওভুলেশন হয়ে গেছে। এখন কি হচ্ছে, ওভারিতে পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন আসতেছে যার নাম লুটিনাইজিং হরমোন। আমরা একটু একটু করে বুঝি, হ্যাঁ। পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন আসতেছে যার নাম লুটিনাইজিং হরমোন। কোথায় আসতেছে? ওভারিতে। ওভারিতে এসে সে কি করতেছে, সেই যে গ্রাফিয়ান ফলিকলটা ছিল, যেখান থেকে ডিম্বাণুটা বের হয়ে গেছে, সেই গ্রাফিয়ান ফলিকলটাকে সে কার্পাস লুটিয়াম বানায় দিচ্ছে। ঠিক আছে, কার্পাস লুটিয়ামটা কি হলো, সে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়ে গেল। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়ে সে একটা হরমোন নিঃসরণ করতেছে, যে হরমোনটার নাম প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে সে ইউটেরাসে যাচ্ছে, গিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটাকে আরো বাড়াচ্ছে, আরো বাড়াচ্ছে। তারপর প্রোজেস্টেরন আরেকটা কাজ করতেছে, সেটা কি করে, সে লুটিনাইজিং হরমোনকে সে কমায় দেয়। লুটিনাইজিং হরমোন যখন কমে গেল প্রোজেস্টেরনের কারণে, তখন কি হলো, লুটিনাইজিং হরমোনের অভাবে আমাদের যে কার্পাস লুটিয়ামটা তৈরি হয়েছিল সেটাও আস্তে 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 ছোট হয়ে গেল। কারণ তাকে তো লুটিনাইজিং হরমোন দিয়ে চলতে হতো, এখন লুটিনাইজিং হরমোন কমে গেছে, তো কার্পাস লুটিয়ামটাও ছোট হয়ে গেছে। যখন কার্পাস লুটিয়াম ছোট হয়ে গেল, তখন সে তো আর প্রোজেস্টেরনও নিঃসরণ করতেছে না, তাই না? প্রোজেস্টেরনও বন্ধ হয়ে গেল, আবার লুটিনাইজিং হরমোনও বন্ধ হয়ে গেল। দুইটা হরমোনই কিন্তু বন্ধ হয়ে গেল। আর ওদিক দিয়ে প্রোজেস্টেরন এতদিন কি করলো, আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে আস্তে আস্তে তো সে ভারী করে ফেললো, তাই না? ভারী করতে করতে সেটা 4-5 সেন্টিমিটার পুরু হয়ে গেল। এখন কি হলো, পিরিয়ডের সময় চলে আসলো। বোঝা গেছে এখন? যখন পিরিয়ডের সময় চলে আসলো, তখন তো আমরা আবার প্রথম সেই মিনস্ট্রুয়াল ফেজে চলে গেলাম। তখন আমাদের এখানে আনফার্টিলাইজড ওভাম আছে, এখানে আমাদের এন্ডোমেট্রিয়াম আছে, ব্লাড ভেসেল আছে, এগুলি আবার সেই মিনস্ট্রুয়াল ফেজে চলে গেলাম, পিরিয়ড হয়ে গেল, এগুলি আবার চলে গেল। আবার পরের সাইকেল আসবে, আবার পরের ধাপ আসবে, পরের ধাপ আসবে, এভাবে এই সাইকেলটা ঘুরে 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 একইভাবে আসতে থাকবে। বুঝতে পেরেছেন এখন? জি জি ম্যাডাম। জি। দেখেন একবার পড়ে দেখেন এই জিনিসটা। যে কোনো জায়গায় না বুঝলে আমাকে প্রশ্ন থাকলে করতে পারেন। এই যে 4টা ফেজ আমাদের হয়ে গেল, আমরা তারপরে এখন যাব। সামনে যাই তাহলে আমরা। মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন মনে হলে কিন্তু আমাকে পরের ক্লাসেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এখন আমরা এই 4টা হরমোন সম্পর্কে আরেকবার রিভিউ করব, কারণ এটা আমাদের খুবই জরুরি একটা জিনিস। এখানে আমরা 4টা হরমোন পড়েছি। একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটাকে সংক্ষেপে FSH বলা হয়। ঠিক আছে, এটা কোত্থেকে আসতেছে? মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ফলিকলে ডিম্বাণু পরিপক্ক হতে সাহায্য করে, ওই যে ওভারিতে গিয়ে সে ডিম্বাণুকে পরিপক্ক করে। যেহেতু এটার নাম দিয়েই বোঝা যায়, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এর কাজই হচ্ছে ফলিকলকে স্টিমুলেটিং করা। এর প্রভাবে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। এর প্রভাবে আরেকটা হরমোন নিঃসৃত হয়, সেটার নাম ইস্ট্রোজেন। ঠিক আছে, পরেরটাতে যাই আমরা। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনটা কোত্থেকে আসতেছে? ওভারি থেকে ইস্ট্রোজেন নিঃসৃত হয়।
এন্ডোমেট্রিয়ামের প্রাচীরকে পুরু করে এবং এর মধ্যে রক্তনালী তৈরিতে সাহায্য করে। আবার ইস্ট্রোজেন বেশি হলে কি হয়, FSH নিঃসরণে বাধা প্রদান করে। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি থেকে লিউটিনাইজিং হরমোন নিঃসরণে সাহায্য করে। এই ইস্ট্রোজেনই সাহায্য করে পিটুইটারি গ্রন্থি থেকে লিউটিনাইজিং হরমোন নিঃসরণের জন্য। লিউটিনাইজিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর প্রভাবে ওভারিন থেকে গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত হয়। গ্রাফিয়ান ফলিকলের বাইরের আবরণ কার্পাস লুটিয়ামে পরিণত হয়। ঠিক আছে, একটার সাথে আরেকটা একদম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কোনো একটার সমস্যা হলে বাকি সবগুলোর মধ্যে প্রভাব পড়বে। প্রোজেস্টেরন প্রোজেস্টেরন ওভারির কার্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়। এর প্রভাবে এন্ডোমেট্রিয়াম পুরু হয় ও রক্তনালিকা তৈরি হয়, যেটা ইস্ট্রোজেনের কাজ, সেটাই প্রোজেস্টেরনের কাজ। FSH এবং LH তৈরিতে বাধা প্রদান করে। FSH এবং LH যেই দুইটা হরমোন আমরা পড়ে আসলাম, হ্যাঁ, লিউটিনাইজিং হরমোন আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই দুটা তৈরিতে সে বাধা প্রদান করে। এই আমাদের ওভারিয়ান মেনস্ট্রুয়াল সাইকেল যে টপিকটা এখানে শেষ হলো। এ সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাডাম। সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তো সালাম সাহেব? জি, বুঝতে পেরেছি। এখন আমরা রেকর্ড দেখবো আরো, বারবার হ্যাঁ, দেখলে বারবার দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এবং আমি খুব, আমার মনে হয় ভেঙে ভেঙে বলেছি, তারপরেও প্রশ্ন থাকলে আমি ক্লিয়ার করে দিব। আপু কি বলেন, কামরুন নাহার? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, একদিনেই মনে থাকবে না এত, কয়েকবার একটু দেখবেন, কয়েকবার শুনলে দেখা যাবে যে এটা কোনো ব্যাপারই না, মনে থাকবে। ঠিক আছে, কামরানার তো ইয়ে স্যার অ্যাডভান্স লার্নার, উনি তো ভালো বোঝে, আমি তো একটু কোনো অসুবিধা নাই। অ্যাডভান্স লার্নারেরও শিখতে হবে, সবারই শিখতে হবে। আচ্ছা, ওভুলেশন কি, এটা তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আমি যে এটা আমার আরেকটা টপিক, কিন্তু আমি এতক্ষণ যে ধাপ আলোচনা করলাম এর মধ্যে কিন্তু ওভুলেশন চলে আসছে। ovulation is a phase in the menstrual cycle when your ovary releases an egg ovum. Once an egg leaves your ovary, it travels down your fallopian tube where it waits to be fertilized by sperm. On average, it happens on day 14 of a 28-day menstrual cycle. সাইকেল, হ্যাঁ, এটাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, Okay, sir. সুন্দর হয়েছে আপনার বলা। আমি একবার বলে দেই, ওভুলেশন ইজ এ ফেজ ইন দা মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলে ওভুলেশন একটা ফেজ। when your ovary release an egg, মানে ওভাম, হ্যাঁ, মানুষের তো ওভামই বলে, হ্যাঁ, এগ বলে না সাধারণত, বাংলায় আবার ডিম্বাণু বলে। when your ovary, যখন আপনার ওভারি একটা ওভাম নিঃসরণ করবে, once an egg leaves your ovary, মানে যখন আপনার এগটা, ওভামটা ওভারি থেকে বের হবে, it travels down your fallopian tube, fallopian tube সে যাত্রা করবে। ঠিক আছে, fallopian টিউবে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা, যে সে অ্যাম্পুলাতে অবস্থান করে। অ্যাম্পুলা একটা জায়গার নাম fallopian টিউবে, সেখানে সে 36 ঘন্টা। জি সালাম সাহেব কিছু বলবেন? 36 ঘন্টা। হ্যাঁ, 36 ঘন্টা সে সেখানে অপেক্ষা করে, where it ম্যাম, waits to be fertilized by sperm, একটা স্পার্মের জন্য ফার্টিলাইজড হওয়ার জন্য সে 36 ঘন্টা অপেক্ষা করবে। On average, it happens on day 14, 14তম দিনে সাধারণত এটা হয়ে থাকে।
of a 28-day menstrual cycle, মানে 28 দিনের যে menstrual সাইকেলটা আছে এর 14তম দিনে সাধারণত এই ঘটনাটা ঘটে থাকে। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম এখানে একটা কথা, হ্যাঁ, on average it happens on day 14 of 28 menstrual cycle, কিন্তু যদি কারো 28 দিনে না হয়ে ইরেগুলার হয় তখন তো ওবামটাও ইরেগুলার হয়ে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অস্বাভাবিক অবস্থা ভাইয়া। যখন ইরেগুলার হবে, হ্যাঁ, 28 দিন হতে পারে কিংবা নর্মালি 30 দিনও কারো হতে পারে, এটাও মেডিকেল সায়েন্সে নর্মাল, কি কিন্তু 28 দিনটাই ধরা হয় আর কি। এটা একটা নর্মাল অবস্থা আমরা পড়তেছি, আমরা অস্বাভাবিক অবস্থা কিন্তু এখন পড়ছি না। যখন তার 28 দিনে না হয়ে অন্য মানে অনিয়মিত হবে, তার পিরিয়ড যখন অনিয়মিত, তখন তো তার কখন ওভুলেশন হচ্ছে এটা আমরা জানি না, কারণ অনিয়মিত, কারণ এই যে হরমোনগুলোর কোনো জায়গায় গন্ডগোল আছে, কিংবা তার ইউটেরাসে গন্ডগোল আছে, কিংবা ওভারিতে কোনো সমস্যা আছে, যে কোনো কারণে তার অনিয়মিত। অনিয়মিত হলে সেটা অস্বাভাবিক, আমরা এখন করছি শুধু স্বাভাবিকটা। ঠিক আছে না ম্যাম, ভাইয়া? ম্যাম যখন এটা অস্বাভাবিক হবে বা ইরেগুলার হবে হুম। তখন কি তার এই এটা অবামটা কি প্রতি মাসে হবে নাকি এটা হবে না? না, না, হবে না। যখন হবে। ইররেগুলার হবে তখন সবই ইররেগুলার হবে। যখন তার পিরিয়ড ইররেগুলার, তখন তার এই ওভুলেশনও ইররেগুলার। ঠিক আছে? যেমন কারো দেখা যায় 2-3 মাস বন্ধ, তাহলে কি ওর অবামটাও না, 2-3 ওভুলেশন হচ্ছে না, 2-3 মাস বন্ধ মানে ওভুলেশন হচ্ছে না। যদি ওভুলেশন হয়, তার 3 মাসে একবার ওভুলেশন হচ্ছে, তার 3 মাসে একবার পিরিয়ড হচ্ছে। ওভুলেশন না হলে পিরিয়ড হবে না, সেই আনফার্টিলাইজড ওভামটা ওখানে আসতে হবে, তারপরে সেই হরমোনগুলির উপস্থিতি থাকতে হবে, তাহলেই তার পিরিয়ড হবে। আর যদি ওগুলো না হয়, পিরিয়ড হবে না। তো তার 3 মাসে একবার যদি তার ওভুলেশন হয়, 3 মাসে একবার পিরিয়ড হবে। ঠিক আছে? এই কারণেই কিন্তু যখন প্রেগনেন্ট মহিলাদের মানে কনসেপ্ট করার পরেই তার ওভুলেশন বন্ধ হয়ে যায়, তার পিরিয়ডও বন্ধ হয়ে যায়, তাই না? তখন কি আর পিরিয়ড হয়? হয় না। আবার যখন এটা নরমাল, হ্যাঁ, যে তখন তার পিরিয়ড হবে না, ওভুলেশনও হবে না। হ্যাঁ, ওভুলেশন হওয়ার কারণেই কিন্তু পিরিয়ড হয়। ঠিক আছে? আমরা মনে করি যে পিরিয়ড হইলেই তার বাচ্চা হওয়ার সম্ভাবনা, না, আগে কিন্তু ওভুলেশন হবে। যখন একটা মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, হ্যাঁ, 2 বছর পর্যন্ত নরমাল কিন্তু যে বন্ধ থাকতে পারে তার পিরিয়ড, কারো 6 মাস, কারো 3 মাস, কারো 2 মাসও বন্ধ থাকে। ঠিক আছে? 40 দিনের পরে, হ্যাঁ? তো তখন কি হয়? তখন কিন্তু ওভুলেশন হয় না। ওভুলেশন হয় না বলেই পিরিয়ডটাও হয় না। ঠিক আছে? আবার ওই যে আমরা পড়লাম ফার্স্ট পিরিয়ড মেনার্কি, হ্যাঁ? যে একটা মেয়ের পিরিয়ড হলো, সে সাবালিকা হলো কিংবা বড় হলো, আমরা যাই বলি, তার আগে কিন্তু তার 14 দিন আগে তার ওভুলেশন হয়েছে। ওভুলেশন হয়েছে বলেই তার পিরিয়ড হয়েছে। ঠিক আছে? ওভুলেশন না হলে তার পিরিয়ড হইতো না। আর সেই সময় সে কনসিভও করে ফেলতে পারে। একটা মেয়ের একদিন কখনোই পিরিয়ড হয় নাই, কিন্তু সে কনসিভ করে ফেলছে, এটা নরমাল। বুঝতে পেরেছেন আমার কথা? জি, ধন্যবাদ। আচ্ছা, ওভুলেশন কি? এটাই আমরা বাংলাতে আবার সেই কথাটাই লেখা। মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একেই ওভুলেশন বলে। সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের মানে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা 12 থেকে 19 দিনের মধ্যে ওভুলেশন হয়ে থাকে। এখানে বলেছে 12 থেকে 19 দিনের মধ্যে, এর আগে একদম বলেছে ডে 14 মানে 14তম দিন। ঠিক আছে? দুইটাই ঠিক। কোনো মানে একদম নির্দিষ্ট করে বলা যায় না 14তম দিনেই হবে, এর জন্য 12 থেকে 19 এই অপশনটা রাখছে আর কি। ঠিক আছে? আপনাদের এই প্রশ্নটা আসে, ওভুলেশন কি? ম্যাম জি, একটু কথা বলি। জি, জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। এখন যদি কারো মাসিক সাইকেল যদি কারো
28 দিন কমে হয়ে যায়, সেটা কি অস্বাভাবিক হুম। হবে? হ্যাঁ, 28 দিনের কমে হলেও 28 দিনের কমে অস্বাভাবিক যেমন কারো হবে 25 দিনের। না, 25 দিনের মধ্যে হলে অস্বাভাবিক হবে না। আমি বলি আপনাকে, এই যে 22 থেকে 30 হচ্ছে নর্মাল। হ্যাঁ, এর মধ্যে 28 দিনটাকেই একদম অ্যাকুরেট নর্মাল ধরা হয়, কিন্তু এটা গ্যাপটা, ঠিক আছে, যদি তার এক পিরিয়ড শেষ হলো আর এক পিরিয়ড শুরু হওয়ার মধ্যে 22 দিন গ্যাপও থাকে, এটাকেও নর্মাল ধরা হয়। ঠিক আছে, যেদিন শেষ হলো এবং নরমাল। যেদিন শুরু হলো এর মধ্যে যদি 22 দিন গ্যাপ থাকে, সর্বনিম্ন 22 দিন গ্যাপ হলে এটা নর্মাল, এর নিচে হলে এটা রোগ। ক্লিয়ার স্যার? 22 দিন সর্বোচ্চ 30 দিন। হ্যাঁ, জি, সর্বোচ্চ 30 জি দিন। ম্যাম, কামরুন নাহার ধন্যবাদ। আপু, আপনি একটু এই সংজ্ঞাটা আমাকে দেখে দেখে বলেন। মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একে ওভুলেশন বলে। সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের menstrual পিরিয়ড menstrual period। 12 থেকে 19 দিনের মধ্যে ওভুলেশন হয়ে থাকে। অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন। আপু, আপনার কি কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের তো আজকের টপিক মোটামুটি শেষ। আজকের টপিকের মধ্যে আমাদের আসলে ফার্টিলাইজেশনটাও ছিল, কিন্তু আমি আজকে সময় করতে পারবো না। আমার মনে হয় যে এই যে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা আলোচনা করলাম, এটা খুব জরুরি একটা জিনিস, আর এর মধ্যে যে 4টা হরমোন আছে এটাও খুব জরুরি একটা জিনিস, এবং খুব ভেঙে ভেঙে আমি বলার চেষ্টা করেছি, এবং সেইভাবেই লেখাও আছে আমার স্লাইড গুলোতে। আপনারা রেকর্ডিং ক্লাসটা আবার দেখবেন এবং চেষ্টা করবেন পুরোটা আয়ত্তে আনার। ঠিক আছে, এর জন্য আমি ক্লাসটা আজকে আর বড় করছি না, আমাদের টাইমও শেষ, তাই না? তো জি, আমরা পরবর্তী ক্লাসে এটা অ্যাডজাস্ট করে নেব, ফার্টিলাইজেশনটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আজকে আর কারো কোনো প্রশ্ন না থাকলে বিদায় নিব আর কি। জি ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।